নতুন বাড়িতে আসার উত্তেজনা আজও কমেনি। বাড়িটি সত্যিই বিশাল, এমনকি তাদের পুরো পরিবারের জন্য যেন অনেক বেশি জায়গা। মেয়েটি, তার নাম আনাইকা, খুশিমনে পুরো বাড়ি ঘুরে দেখল। প্রতিটি ঘরেই পুরনো দিনের ছোঁয়া লেগে আছে। কাঠের পালিশ করা মেঝে, উঁচু ছাদ আর আশেপাশে বিশাল জানালা। বাড়ির চারপাশটাও বেশ নিরিবিলি, সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বড় বাড়ি এত কম দামে পাওয়া গেল কেন? সন্ধ্যা ঘনিয়ে এলো। আনাইকা নিজের জন্য সবচেয়ে পছন্দের ঘরটি বেছে নিল। ঘরটি ছিল বাড়ির এক কোণে, বড় জানালাওয়ালা। সেখানে বসে আকাশ দেখা যায়। বিছানার এক পাশে পুরনো কাঠের আলমারি, অন্য পাশে একটি ছোট্ট টেবিল আর বইয়ের তাক। আনাইকা বিছানায় বসে চারপাশটা খুঁটিয়ে দেখছিল। ঘরের এক কোণায় ছোট্ট একটি কাঠের বক্স চোখে পড়ল। বক্সটি ছিল শৌখিন নকশায় খোদাই করা, যেন কেউ অনেক যত্ন করে তৈরি করেছে। আনাইকা হাত দিয়ে ধুলো ঝেড়ে ভালোভাবে দেখল। বক্সটি খুলতেই চোখ চওড়া হয়ে গেল। ভিতরে ছিল 4টি ছোট কাচের শিশি, একটিতে লাল তরল, একটিতে নীল, একটিতে সবুজ আর একটিতে হলুদ। এছাড়াও বক্সের এক পাশে রাখা ছিল এক অদ্ভুত সৌন্দর্যময় পেন্ডেন্ট। তার মাঝখানে ছিল 2টো ডানা। ডানাগুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র ঝিলমিল করা কণায় মোড়া, যেন জীবন্ত। পেন্ডেন্টটি যেন ডাকছিল তাকে। আনাইকা না ভেবে সেটি গলায় পরে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে, কিন্তু সে বেশি পাত্তা দিল না। বক্সটি আগের জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হলে আনাইকার ঘুম ভেঙে গেল, কিন্তু সে নিজের ঘরে নেই। সে এখন এক বিশাল সবুজ উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে। সামনে পাহাড় থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, পানির উপর সূর্যের আলো পড়ে রঙিন ঝিলিক তুলছে। এমন সুন্দর দৃশ্য সে কখনো দেখেনি। ভয়ে বিস্ময়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। হঠাৎ দূরে কয়েকজন মেয়েকে দেখতে পেল। তারা সবাই কথা বলছে, হাসছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো, তাদের সবার পিঠে ডানা। আনাইকা থমকে দাঁড়ালো, নিজের পিঠে হাত দিল, আর সেও অনুভব করলো 2টো নরম পালকের অস্তিত্ব। মেয়েগুলো তাকে দেখে থমকে গেল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি এখানে কিভাবে এলে? আনাইকা কিছু বলতে পারল না, ওর মুখ শুকিয়ে গেছে। তুমি তো আমাদের মতো, এক মেয়ে বলল। কিন্তু তোমাকে আগে এখানে কখনো দেখিনি তো। আনাইকা এবার ভয় কেঁদে ফেলল। মেয়েগুলো ওকে কাছে টেনে নিল, বসতে দিল, এক গ্লাস পানি এগিয়ে দিল। একজন গাছ থেকে একটি ফল ছিঁড়ে আনলো, গোলাপি রঙের অদ্ভুত সুন্দর ফল। খাও, ভালো লাগবে। আনাইকা একটু দ্বিধায় থাকলেও ক্ষুধা আর কৌতূহল একসাথে কাজ করছিল। সে কামড় দিতেই বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। এমন স্বাদ সে আগে কখনো পায়নি। মিষ্টি, টক আর এক অদ্ভুত মায়াময় গন্ধে মিশে আছে ফলটিতে। তোমার নাম কি? আনাইকা সে ধীরে ধীরে বলল। ওরা হাসলো। আমরা 5 জন এখানে থাকি, এই জগৎটা আমাদের ঘর। কিন্তু তুমি নতুন, কিভাবে এখানে এলে? আনাইকা এবার নিজের অভিজ্ঞতা জানালো, কিভাবে সে বক্সটি খুঁজে পেল, পেন্ডেন্ট গলায় পড়ল, তারপর ঘুমিয়ে পড়ে এই জগতে চলে এলো। মেয়েগুলো চুপ করে শুনল। তারপর একজন বলল, তুমি পেন্ডেন্ট খুলে দেখো। আনাইকা ইতস্তত করলো, কিন্তু ভিতরে ভিতরে অনুভব করছিল ওদের কথা ঠিক হতে পারে।
সে ধীরে ধীরে পেন্ডেন্টটি খুলল। এক মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপর যখন চোখ খুলল, দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। মা রুমের বাইরে চিৎকার করছে, উঠো, স্কুল মিস হয়ে যাবে। সে ধরফর করে উঠে বসল, বুক ধকধক করছে। সব কি স্বপ্ন ছিল? কিন্তু তখনই সে হাতের মুঠোয় কিছু অনুভব করল, পেন্ডেন্ট। তাহলে সে ধীরে ধীরে বিছানা থেকে নামল, কিন্তু তখনই তার অন্য হাত থেকে কিছু পড়ে গেল। চমকে তাকালো, ওই ফলের ছোট্ট টুকরা। সে দ্রুত সেটি মুখে নিল, সে একই স্বাদ। তার চোখ বড় হয়ে গেল। এটা কি সত্যি ছিল? সে কিছু বুঝতে না পেরে দৌড়ে নিচে চলে গেল মায়ের কাছে সব বলার জন্য। মা সব শুনে হেসে বললেন, তুমি স্বপ্ন দেখছো মা। কিন্তু মা, এটা দেখো। আনাইকা পেন্ডেন্ট দেখালো। মা অবাক হয়ে পেন্ডেন্ট হাতে নিলেন, তারপর হেসে গলায় পরে নিলেন। দেখো, এখন সব ঠিক আছে। এখন পড়তে বসো নাস্তা করে। কিন্তু আনাইকার চোখ তখন মায়ের গলায় থাকা পেন্ডেন্টের দিকে আটকে ছিল। সে পেন্ডেন্ট আবার কবে খুলবে? পরীক্ষার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিছুদিন ধরে চারপাশের কোনো কিছু ঠিকভাবে খেয়াল করিনি। মাও যেন একটু চুপচাপ হয়ে গেছেন, কম কথা বলেন, আর পরিবেশটা কেমন যেন ঠান্ডা, শান্ত। তবে আমি এসব নিয়ে ভাবার সময়ই পাইনি। পড়াশোনার চাপে এতটাই ডুবে গিয়েছিলাম যে ধীরে ধীরে মায়ের গলার সেই রহস্যময় পেন্ডেন্টের কথাও ভুলে গিয়েছিলাম। এভাবেই কেটে গেল প্রায় 2 মাস। পরীক্ষা শেষ হলো, বাড়িতে যেন হঠাৎ করেই অবসর ফিরে এলো। মা ব্যস্ত হয়ে পড়লেন ব্যাগ গোছাতে, কারণ কাল সকালে আমরা নানু বাড়ি যাব। আমি সারাদিন এদিক ওদিক ঘুরে কাটালাম। সন্ধ্যায় এসে নিজের ঘরে বসে রইলাম, কিন্তু কেমন যেন একটা শূন্যতা লাগছিল। হঠাৎ মাথায় এলো সেই বক্সটির কথা। এতদিন ধরে কিভাবে ভুলে গেলাম এই রহস্যময় জিনিসটিকে? নিজের মনেই প্রশ্ন করলাম। তাড়াতাড়ি বক্সটি বের করলাম এবং ঢাকনা খুললাম। 4টি ছোট কাচের বোতল ঠিক আগের মতোই সেখানে ছিল, লাল, নীল, সবুজ আর হলুদ তরলে ভর্তি। আমি একের পর এক বোতলগুলো দেখতে লাগলাম। হঠাৎ করেই কৌতূহল জাগলো, লাল বোতলটা খুলে দেখি তো। ঢাকনা খুলতেই আমার সামনে এক অদ্ভুত দৃশ্য ঘটে গেল। এক লালচে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এলো। ধোঁয়া ধীরে ধীরে ঘরের চারপাশে ছড়িয়ে পড়ল, আর তার মধ্য থেকে বিশাল আকৃতির এক সত্তা আবির্ভূত হলো। আমি চোখের সামনে যা দেখছি বিশ্বাস করতে পারছিলাম না। একজন জিন। সে লালচে আলোতে ঘেরা, বিশাল আকৃতির, আর তার চোখ জোড়া যেন আগুনের মতো জ্বলছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু যেহেতু আমার ঘরটা বাড়ির এক কোণে আর বাড়িটাও বিশাল, তাই আমার চিৎকার কেউ শুনতে পেল না। জিনটি হেসে বলল, ভয় পেও না মালকিন, আমি তোমার দাস। তুমি যা আদেশ করবে তাই করব। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি আমায় ঘিরে ধরল। জিনটি হেসে বলল, তোমার ভয় কাটানোর জন্য একটা মজার জোকস বলি। তারপর সে একের পর এক হাসির গল্প বলতে লাগলো। তার অদ্ভুত ভঙ্গি আর অট্টহাসি শুনে ধীরে ধীরে আমার ভয় কমে গেল। কিছুক্ষণের মধ্যেই আমি স্বাভাবিক হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, এটা তো পেন্ডেন্টের চেয়েও বেশি মজার। জিনটির শক্তি পরীক্ষা করার জন্য আমি বললাম, আগামীকাল আমি নানুর বাড়ি যাচ্ছি। তুমি কি পারবে আমার ব্যাগে সুন্দর সুন্দর কাপড় এনে দিতে? প্রতিটি ড্রেসের সঙ্গে যেন মানানসই গয়না আর জুতোও থাকে। জিনটি বলল, তোমার ইচ্ছাই আমার আদেশ। এক মুহূর্তের মধ্যেই আমার ঘর আলোয় ঝলমল করে উঠল।
বাতাসে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল, আর হঠাৎ দেখলাম আমার বিছানার পাশে সাজানো আছে একের পর এক রাজকীয় গাউন। প্রতিটা অসম্ভব সুন্দর। এত মনোমুগ্ধকর পোশাক আমি আগে কখনো দেখিনি। প্রতিটির সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ঝলমলে গয়না ও অনন্য জুতা। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। জিনটি হাসি মুখে বলল, তুমি খুশি? আমি উচ্ছ্বাসের সঙ্গে মাথা নাড়ালাম। তারপর বললাম, তুমি এখন চলে যেতে পারো। জিনটি বোতলের মধ্যে ফিরে গেল, আর আমি বোতলটি বন্ধ করে রাখলাম। সেই রাত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর রাতগুলোর মধ্যে একটি ছিল। বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়ার আগে ভাবছিলাম, এটা কি সত্যিই ঘটলো, নাকি কেবলই এক অলৌকিক স্বপ্ন? কিন্তু ঘুমানোর আগে বিছানার পাশে রাখা সেই ঝলমলে পোশাকগুলো দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা স্বপ্ন নয়, সত্যি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মনে পড়ল রাতের সেই ঘটনা। আমি কি সত্যি এক জিনকে মুক্ত করেছিলাম, নাকি সবটাই কেবল স্বপ্ন ছিল? কৌতূহলের বশে আমি আবারও লাল তরলের বোতলটি খুললাম। বাতাসে এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলি গড়িয়ে বেরিয়ে এলো সেই লাল রঙের বিশাল জিন। সে হাসি মুখে মাথা নিচু করে বলল, মালকিন, আবার কি আদেশ আছে আমার জন্য? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, ভাবছিলাম এবার কি চাইব। হঠাৎ মনে পড়ল, নানু বাড়িতে আমার অনেক মামাতো আর খালাতো ভাই বোন আছে। তাদের জন্য যদি কিছু উপহার নিয়ে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমি উচ্ছ্বাসিত হয়ে জিনকে বললাম, আমার অনেক ভাই বোন আছে, তাদের জন্য অনেক চকলেট এনে দিতে পারবে? জিন হেসে বলল, অবশ্যই মালকিন। এক নিমিষে আমার সামনে এক গাদা চকলেটের বাক্স হাজির করলো। প্রতিটি বক্সে সুন্দরভাবে মোড়ানো, বাহারি রঙের র্যাপিং পেপারে ঢাকা। প্রতিটি ভাই বোনের জন্য আলাদা আলাদা উপহার। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তুমি সত্যিই অসাধারণ। জিন বিনীতভাবে বলল, আপনি খুশি থাকলে আমার কাজ সার্থক, মালকিন। আমি এবার তাকে বিদায় জানালাম। ধোয়া হয়ে মিলিয়ে যাওয়ার আগে সে হাসি মুখে মাথা নাড়ল। তারপর এক মুহূর্তে আবার বোতলের ভেতরে ঢুকে গেল। আমি আনন্দে চকলেটের বাক্সগুলো ব্যাগে রাখতে গেলাম, কিন্তু তখনই এক বিরাট সমস্যা সামনে এলো। বাবা, ব্যাগ এত ভারী হয়ে গেছে, এটা তো আমি কেন, বাবা পর্যন্ত তুলতে পারবে না। এতগুলো চকলেট, গয়না, জুতা আর পোশাক সব মিলিয়ে ব্যাগটার ওজন যেন কয়েক গুণ বেড়ে গেছে। এভাবে যদি নিয়ে যেতে চাই, তাহলে মা নিশ্চিত সন্দেহ করবে। তার উপর গাড়িতে ওঠার সময় বাবাও রেগে যাবে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি করব। শেষমেশ আর কোনো উপায় না দেখে আমি আবার বোতলের ঢাকনা খুললাম। জিন ধোয়া হয়ে বেরিয়ে এলো, তারপর চিনোচেনা হাসি মুখ দিয়ে দাঁড়ালো। আবার কি সমস্যা মালকিন? আমি ব্যাগের দিকে ইশারা করে বললাম, দেখো তো, এত ভারী ব্যাগ নিয়ে আমি কিভাবে নানু বাড়ি যাব? জিন আমার ব্যাগের দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলল, এই তো সমস্যার ব্যাপার, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সে একটা ফু দিল, আর আশ্চর্যজনকভাবে ব্যাগটা হালকা হয়ে গেল। ওজন এখন ঠিক আগের মতোই স্বাভাবিক। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করলে? ব্যাগের সব জিনিস এখন হালকা, কিন্তু যখন তুমি এগুলো বের করবে, তখন ঠিক আগের মতোই থাকবে। আমি মুগ্ধ হয়ে গেলাম। তুমি তো সত্যিই জাদুকর। জিন মুচকি হেসে বলল, এখন সব ঠিক আছে? আমি খুশি মনে মাথা নাড়ালাম। হ্যাঁ, এবার তুমি যেতে পারো। জিন আবার ধোয়া হয়ে মিলিয়ে গেল, আর আমি বোতলের ঢাকনা বন্ধ করে রাখলাম। এবার আর কোনো চিন্তা নেই। এখন নিশ্চিন্তে নানু বাড়ি যাওয়া যাবে।
আর সেখানে গিয়ে ভাই বোনদের জন্য অপেক্ষা করছে দারুণ চমক। এই রহস্যময় বক্সের ভেতর বাকি 3টে বোতলে কি ছিল? নীল, সবুজ আর হলুদ তরল কি নতুন কোনো জাদু লুকিয়ে রেখেছে? আর মা যখন সেই পেন্ডেন্টটি গলায় পরলেন, তখন কি কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত হলো? এত সব প্রশ্নের উত্তর নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি ডানার ওপারে গল্পের 2য় অধ্যায় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম প্রথম অধ্যায়। আমার লেখা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।